আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত হেনেছে ইরানের 4টি ক্ষেপণাস্ত্র, এমন দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। 3 মার্কিন সেনা নিহত ও 5 জন গুরুতর আহত ও আরও কয়েকজন অল্প আহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ইসরায়েলে 9 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। মাত্র 1 মিনিটে 40 ইরানি নেতা হত্যার দাবি করেছে তেল আবিব। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ভবন। মার্কিন ঘাঁটি থাকায় তেহরানের হামলায় পুড়ছে উপসাগরীয় আরব দেশগুলো। আন্তর্জাতিক আইন আর সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের সরকারি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে জানায়, খামেনির সাথে প্রাণ হারিয়েছেন তার মেয়ে, জামাতা এবং নাতিও। এদিকে গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব আলী রেজা আরাফি নির্বাচিত হয়েছেন। এছাড়াও খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর শোকে বিহ্বল ইরানবাসী। হত্যার প্রতিবাদে নিন্দা বিক্ষোভ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানের মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভে 21 জন নিহত হয়েছে। বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর। আয়াতুল্লাহ খামেনি শুধু ধর্মীয় নেতাই নন, ছিলেন ইরানের প্রতিরোধ নীতির প্রধান রূপকার। 86 বছর বয়সী এই নেতার নেতৃত্বেই ইরানের প্রভাব ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানে হামলার ঘটনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী আজ আরও 40টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার প্রবাসী যাত্রী। বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, মধ্যপ্রাচ্যগামী বিমানের বাতিল ফ্লাইটগুলো রিশিডিউল করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম, জেদ্দা, দুবাই ও রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইউএস বাংলা এয়ারলাইন্সও তাদের সৌদি আরবগামী সকল ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী কর্মী। আজকে 10টা 45 ফ্লাইট ছিল, তখন ফ্লাইট বর্তমানে ক্যান্সেল দেখাইতেছে। পুলিশ আছে, সিকিউরিটি আছে, তারা বলছে যে এখন ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আপনারা বাড়িতে চলে যান। কবে ফ্লাইট চালু হইব এটার কোনো শিওর নাই। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এখানে আসার পরে জানতে পারছি এই সমস্যা। আমার ভিসার মেয়াদ আছে মাত্র 6 দিন মেয়াদ আছে। আর আমি যদি 6 দিনের মধ্যে যাইতে না পারি তাহলে আমি অনেক বিপদে পড়ে যাবো, যেহেতু ভিসার মেয়াদ নেই আমার। বলছে যে টিকিট যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তাই 1-2 দিনের ভিতরে আবার নতুন করে টিকিট দিলে পরে আবার যেতে পারবো। শুধু দেশীয় নয়, এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের কার্যক্রম সীমিত করেছে। এয়ার ইন্ডিয়া ও ব্রিটিশ এয়ারওয়েজ এখন দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করছে, যাতে বাড়ছে জ্বালানি খরচ ও যাত্রার সময়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার এবং নিজ নিজ এয়ারলাইন্সের কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা এটা মনিটরিং করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডিরেকশন করেছে, রাত্রেও করছে, সকালেও করছেন। আমরা আবার এনশিওর করতেছি যারা ফ্লাইট ক্যান্সেল হয়েছে যাবে না, এদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমরা ফ্লাইটগুলি যে আবার রিশিডিউল করেছি সেগুলো আমরা চেক আউট করেছি এখন, যে যাতে করে আগামী কালকের মধ্যে যে গতকালকে যে স্থগিত ফ্লাইটগুলি আছে যদি এই অবস্থায় বিদ্যমান থাকে তাহলে রিরুট করে আমরা সেই ফ্লাইটগুলি চালু করে সেই প্যাসেঞ্জারগুলিকে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও আগমনী সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা যাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী। আল্লাহ যদি সহি সালামত আমাদেরকে নেওয়ায় তাইলে আমরা পৌঁছবো, এই প্রত্যাশা রেখে আল্লাহর উপর ভরসা রেখে। জেদ্দায় যাবো আর কি, সংখ্যার মধ্যে তো আসি, দেখি কি হয়। যারা যাবে তারা যাইলে তো হয়তো জেদ্দারগুলো মোটামুটি হয়তো পেরেশানি থেকে বাঁচবে, কিন্তু অন্যরা তো পেরেশানির ভিতরেই থাকবে। আকাশপথ কত দ্রুত নিরাপদ হবে এখন সেদিকে তাকিয়ে রয়েছে প্রবাসগামী মানুষজন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ইরানের যুদ্ধের কারণে যেসব যাত্রীরা মধ্যপ্রাচ্যে যেতে পারছে না তাদের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গণমাধ্যমে তিনি একথা বলেন। আমাদের সিটিজেন্সদের ব্যাপারে বাংলাদেশির যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে, এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। সবাই নিরাপদ অবস্থানে থাকুন। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। কোনো জমায়েত করবেন না। আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন। 2, গুজবে কান দিবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বে জ্বালানির দাম বেড়ে যাবে। এতে দেশের বাজারে হু হু করে বেড়ে যাবে নিত্য পণ্যের দাম। আর জ্বালানি সংকটে কারখানায় ব্যাহত উৎপাদন হবে, বড় ধস নামবে রপ্তানি বাণিজ্যে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। তাদের মতে যুদ্ধ বন্ধে এখনই উদ্যোগ না নিলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বিশ্ববাসী। দেশের শিল্প মালিকদের শঙ্কা, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ স্থায়ী হলে উৎপাদন ও রপ্তানি বাণিজ্য হুমকির মুখে পড়বে। হরুজ মালি দিয়েই তো আমাদের যে জ্বালানি প্রতি মাসে যে আমরা আমদানিটা করি, তো ফলে আমার যদি জ্বালানি সংকট দেখা দেয় তাহলে আমার উৎপাদন ব্যাহত হবে, এটা মারাত্মক বিপর্যয় দেখা দিবে। তখন রপ্তানির প্রতিযোগিতাও আমি হারিয়ে ফেলব। এই সরকারকে প্রথমেই জ্বালানি মূল্যের সঙ্গে একটা কম্প্রোমাইজে যেতে হবে। এটা জনগণকে এটা যদি বৃদ্ধি করা হয় তাহলে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, আবার যদি বৃদ্ধি না করা হয় তাহলে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পাবে। বিশ্লেষকরা বলছেন জ্বালানি সংকট মূল্যস্ফীতিকেও উস্কে দিবে। পাশাপাশি বড় ঝুঁকিতে পড়বে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের জীবন ও রেমিটেন্স। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের প্রাণ নিরাপত্তা বা জীবনের নিরাপত্তার বিষয়টি আমাদের সরকারের জন্য সর্বাধিক প্রাধিকার হওয়া দরকার। যারা আটকে পড়েছেন তাদের জন্য নিয়মিতভাবে তাদেরকে আপডেট দেওয়া, তাদের এই সময়কালীন দেখবার দায়িত্ব কিন্তু মন্ত্রণালয়গুলোর। এমন বাস্তবতায় যুদ্ধবন্ধে আন্তর্জাতিক উদ্যোগের বিকল্প নেই। এগিয়ে আসা উচিত বাংলাদেশকেও। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে সরকার পরিবর্তনের জন্য, এবং বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন তারাও মরিয়া হয়ে চাইবে যে এই ক্ষমতায় তারা থাকবে। তো সুতরাং এই যে মরণপণ যে যুদ্ধ, এটাই কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে বাংলাদেশের উচিত হবে যে খুব দ্রুত কূটনৈতিক প্রচেষ্টায় অন্তর্ভুক্ত হয়ে গিয়ে আসলে এই পরিস্থিতি যাতে শান্ত হয় সেটার জন্য চেষ্টা করা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশে কমেছে শেয়ারের দর। রোববার প্রথম কর্মদিবসে ডিএসসির সূচক কমেছে 138.56 পয়েন্ট। দর হারিয়েছে 353টি কোম্পানি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যারা গণতন্ত্রের ফেরি করেন তারা কিভাবে একটি দেশে অমানবিক হামলা করতে পারে, এমন প্রশ্ন তুলে জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদার শক্তি হিসেবে অবতীর্ণ হয়েছে। ইরানের ওপর হামলা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত। এতে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহার হামলা বন্ধ না করলে বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন।
এ সময় জাতিসংঘ এবং ওআইসির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বলেন, মুসলিম উম্মাহকে সাথে নিয়ে ওআইসি যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। বিক্ষোভ সমাবেশে বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আজকে বিশ্ব তাকিয়ে দেখছে জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। নিরীহ শান্তিকামী দেশগুলোর পক্ষে তারা আসে না। এই জাতিসংঘ এই ভূমিকা পালন করে, জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তার যথার্থ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাবো। রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাসউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে হবে কিনা এ নিয়ে সংসদের সিদ্ধান্তের পরে তারা চূড়ান্তভাবে তফসিল ঘোষণা করবেন। অধ্যাদেশ 30 দিনের মধ্যে সংসদে পাশ হলে ঈদের পর অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা হবে। সারা বছর ধরেই স্থানীয় সরকারের উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন হবে। আব্দুর রহমানেল ও মাসউদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, এটা স্বীকৃতি দিয়েছে দেশি বিদেশি সংস্থা ও দেশ। সংসদ অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচনের আইনের অনুমোদন হলে সে অনুসারে কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাজনৈতিক দলগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে না পারলে হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না। রোববার বিকেলে চট্টগ্রামের একটি কনভেনশন হলে মহানগর জামায়াতের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর দেশব্যাপী সরকারি দলের বিজয়ী প্রার্থীদের সমর্থকরা পরাজিত প্রার্থীদের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ করছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বন্ধে সরকারকে পদক্ষেপ নেবার আহ্বান জানান জামায়াতের এই নেতা। আমাদের আমিরে জামাত বলেন, একটা সাইকেলে যেমন দুটো চাকা থাকে, একটা চাকাকে সাইকেল বলা যায় না, দুটো চাকায় সাইকেলটা চলে। সরকারি দল আর বিরোধী দল, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, একটা সরকারের দুইটা চাকা থাকে। দুইটি চাকার মধ্যে সমন্বয়, সংহতি, সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু সরকারের চাকাটাও সামনের দিকে এগিয়ে চলে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই উদাহরণ সরকারি দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন। মামলা করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু থামছে না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতি খবর। সকালে দাম বাড়ানোর পর রাতেও আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 22 ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি 2,68,000 টাকা ছাড়িয়েছে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানো বিষয়টি জানায় বাজুস। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাজুসের তথ্য মতে স্বর্ণের নতুন দর আজ থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 2,68,680 টাকায়। ইস্পানি মির্জাপুর খেলার খবর। বর্তমান বোর্ডের অধীনে কোনো প্রকার ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবে না বিদ্রোহী 44টি ক্লাব, এমনটি জানিয়েছেন ঢাকা লিগের ক্লাব লিজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। বর্তমান বোর্ডকে নিয়ে আগের অবস্থানেই আছেন সংগঠকরা। এছাড়াও চলমান সংকট কাটিয়ে তুলতে আরাফাত রহমান কোকোর মতো সংগঠকের অভাব বোধ করছে বাংলাদেশ ক্রিকেট। নিলয় মজুমদারের রিপোর্ট। গত বছর অক্টোবরে প্রশ্নবিধায়ক নির্বাচনের মাধ্যমে 4 বছরের জন্য আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হলেও ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় 44টি ক্লাব।
বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে ক্লাবগুলো ছাড়াই প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করার পাশাপাশি ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি করে দিতে বাড়তি টুর্নামেন্ট আয়োজন করতে হয় বিসিবিকে। জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হলেও এখনও আগের সিদ্ধান্তে অনড় আছেন সংগঠক লুৎফুর রহমান বাদল। দুইটা রিজিমে আপনি যদি খেয়াল করেন, দুইবারই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছে খেলোয়াড়। আপনি একটা খেলোয়াড়কে যারা আমরা পেমেন্ট করেছি, জামিল ভাই আমরা সবাই পেমেন্ট করেছি, তাদেরকে দিয়ে আপনারা আমাদের জায়গায় বসায় দিয়েছেন বোর্ড চালানোর জন্য। তো আপনার সেটার ফল তো এখন পাচ্ছেন। খেলোয়াড়ের কোনো বিরুদ্ধে না, সংগঠক হইতে হবে, ক্রিকেট সংগঠক, তার ক্রিয়া জ্ঞান থাকতে হবে, তার সার্বক্ষণিক একটা ম্যানেজমেন্ট জ্ঞান থাকতে হবে, তার পারফরমেন্স হিসাবে তার প্রতিষ্ঠান চালানোর জ্ঞান থাকতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে সেরা খেলোয়াড়দের সম্মাননা দিতে রোববার আয়োজিত হয় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও মারুফ আরা। তবে ক্রীড়াঙ্গনে এখনও আরাফাত রহমান কোকোর মতো চরিত্রের অভাব পূরণ করার মতো নয় বলে জানিয়েছেন সাবেক পরিচালকরা। আরাফাত রহমান কোকোর জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটে বিশ্বের দরবারে নাম্বার 1 ব্র্যান্ড হয়েছে। আমি মনে করি ওনার উচ্চতায় এখন পর্যন্ত কোনো সংগঠকও যেতে পারে কিনা সন্দেহ আছে। আমরা একটা হাতে গোনা স্টেডিয়াম গত 17 বছরে তৈরি হয়েছে, অর্থাৎ ক্রিকেটের জন্য যা কিছু করা দরকার রুট লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত প্রতিটা জায়গায় উনি কাজ করেছেন। আধুনিক ক্রিকেটের রূপকার যদি কাউকে বলতে হয় সেটা হলো আরাফাত রহমান কোকো। শুধু ক্রিকেট নয়, আর্চারি সাগর ইসলাম, টেবিল টেনিসের খই মারার মতো তরুণ খেলোয়াড়রা এই আয়োজনে পেয়েছেন বিশেষ সম্মাননা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। খামেনি হত্যার বদলা নিচ্ছে ইরান, মার্কিন যুদ্ধ জাহাজে তেহরানের হামলা, আলোচনায় রাজি ট্রাম্প। খামেনিকে হত্যার প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ, পাকিস্তানে নিহত 21, পাল্টা হামলায় পুড়ছে আরবের 5 দেশ। মধ্যপ্রাচ্যগামী আরও 40টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা, মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাড়বে জ্বালানির দাম, দেশের কারখানায় উৎপাদন ব্যাহতের শঙ্কা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।